আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিং এর ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সিম্পলি দুইটা ম্যাথ করব আমরা। সিম্পলি দুইটা ম্যাথ করব। টেকনিক্যাল জায়গাটা একটু ক্লিয়ার হব, আর ফান্ডামেন্টাল একদম বুঝে শুনে আগাতে হবে। এই জায়গাটাতে আমরা প্রথমে যাব না। মানে কিছু ইভেন্ট আছে যে অ্যাসেট এটা বাড়লে এটা করতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা বেড়েছে কেন, আমি এটা করেছি। এই কেনর অ্যান্সারটা যদি আমরা শুরুতে নিতে চাই, তাহলে যারা নতুন অ্যাকাউন্টিং পড়ছে তাদের জন্য একটু টেকনিক্যালি বুঝতে অসুবিধা হবে। সেজন্য আমি প্রথমে আপনাদেরকে রেজাল্ট দিয়ে শুরু করব। হ্যাঁ, তারপরে ফাউন্ডেশনের জায়গাটাতে আসব। সো আজকে এখন যে চ্যাপ্টারটা পড়াচ্ছি, এই ম্যাথটাও পরীক্ষায় আসবে, মাস্ট। তাহলে আজকের ম্যাথ সহ যদি আমাদের ম্যাথ হয়, আজকে সহ আমাদের পাঁচটা ম্যাথ হবে। আমরা পাঁচ ধরনের ম্যাথ করেছি। ইকুয়েশন করেছি প্রথম চ্যাপ্টারে, তারপরে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স করেছি সেকেন্ড ডে, তারপরে হচ্ছে ডিপ্রিসিয়েশন করেছি থার্ড ডেতে, তারপরে ফোর্থ ডেতে এসে রেশিও অ্যানালাইসিস করেছি, ফিফথ ডেতে এসে আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করছি। মোটামুটি পাঁচটা হচ্ছে আমার ফাউন্ডেশন ম্যাথ। যেহেতু যেহেতু ফাইনাল অ্যাকাউন্টিংটা ম্যান্ডেটরি প্রশ্ন না, আগে যেমন ফাইনাল অ্যাকাউন্টিংটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন থাকতো, এখন আর ফাইনাল অ্যাকাউন্টিংটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে না। সো যেহেতু ম্যান্ডেটরি প্রশ্ন থাকে না, সো ফাইনাল অ্যাকাউন্টিংটা আমরা উইল টার্গেট যে পরীক্ষার আগের সপ্তাহে, যেটা ফ্রাইডে আছে অর্থাৎ শনিবারের পরীক্ষার পরে, আপনাদের আগে আমরা একটা রিভিউ ক্লাস করব। সকল শীটকে অ্যাকুমুলেট করে একটা শীট দিয়ে দিব ইন দ্য মিন টাইম। এই যে যেমন রেশিও সব শীট মিলিয়ে একটা শীট দিয়ে দিব, আপনারা আগে রিভিউ করবেন। আমাদের টার্গেট হচ্ছে পাঁচটা ম্যাথ আগে ভালোভাবে শেষ করা। প্রথম দুইটা ব্রড কোশ্চেন এবার আসবে, দুইটা, ওই দুইটা ব্রড কোশ্চেন, লাস্টের শর্ট নোট। এই আটটা কোশ্চেন আপনারা যদি সবাই, মোটামুটি যারা আমাদের সাথে অ্যালাইন আছেন, কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার আটটা থেকে পাঁচটা অ্যান্সার করাটা কোনো সমস্যা না। বাট তখন এই আটটা কমপ্লিট করার পরে আমাদের হাতে যদি মনে করি যে হ্যাঁ, উই হ্যাভ টাইম, আমরা ফাইনাল অ্যাকাউন্টিং করতে পারি, দেন উইল মুভ ফর ফাইনাল অ্যাকাউন্টিং। মানে এখন একটার ভিতরে আরেকটাকে চাপ দিয়ে আমরা মানে এলোমেলো অবস্থা করব না। মানে লজিক্যালি আমার হিসাব অনুযায়ী দুইটা ম্যাথ আমরা অ্যাভয়েড করেছি। একটা হচ্ছে লার্জ লেজার, জার্নাল লেজারের ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিজ একটা ম্যাথ আছে, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর ম্যাথটা আমরা অ্যাভয়েড করছি। এবং ফাইনাল অ্যাকাউন্টিং এর যে ম্যাথটা আছে সেটা আপাতত আমরা মানে ওভারলুক করছি। বাকি পাঁচটা ম্যাথ আমরা মোটামুটি চারটা প্র্যাকটিস করেছি, আজকে 5 নাম্বার প্র্যাকটিসটা আমরা এখন কাজ করছি। অ্যাকাউন্টিং কি আপনাদের লাস্ট উইকের পরীক্ষা? লাস্ট লাস্ট উইক? जी भैया। जी जी लास्ट में। আচ্ছা, আজকের পরে কালকে আমরা সাজেশন নিয়ে কথা বলবো। কালকে কালকে আমরা সাজেশনের সাথে শর্ট নোট দুইটা একসাথে কভার করব। কভার করার পরে আপাতত আমাদের কিন্তু অ্যাকাউন্টিং হোল্ড থাকবে, কারণ আমরা উইকলি যে পরীক্ষা থাকে সেদিকে যাব। বাট আপনাদের লাস্ট উইকের আগের উইক, যেদিন পরীক্ষা শেষ হবে, শনিবারে শেষ হবে, শনিবার রাতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস থাকবে। এবং ওই সময় আমরা আবার কোর্সটা রিভিউ করব, শুরু থেকে শেষ পর্যন্ত আবার রিভিউ করে আসবো, যারা অনেকে ভুলে গেছেন, মনে নাই। বা ইন দ্য মিন টাইম তো আমাদের পুরো কম্প্যাক্ট সাজেশন সলিউশন সবকিছু এক হয়ে যাবে। সেটার উপর বেস করে আমরা তখন অ্যাটলিস্ট 2টা বা 3টা ক্লাস করব রিভিউ। তখন দেখবেন যে আপনার অটোমেটেড কনফিডেন্স চলে আসছে যে না, আমি এগুলি পারবো। দেন উই উইল টেক ডিসিশন যে আমাদের ফাইনাল অ্যাকাউন্টিংটা করাটার দরকার আছে কিনা, আমরা করবো কিনা। এটা তখন ডিসিশন নিব, এখন আমরা ডিসিশন নিব না। এখন আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা 8 সেট কোয়েশ্চেনের প্রিপারেশন নিব। এর মধ্যে 5 সেট কোয়েশ্চেন হচ্ছে ম্যাথের, একটা শর্ট নোট, প্রথম দুইটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার মিলিয়ে দুইটা ব্রড কোয়েশ্চেনের সেট। এইটার আমরা প্রিপারেশন নেব। এতটুকু হচ্ছে আমাদের আজকে মোটামুটি এখন পর্যন্ত প্ল্যান। সেই প্ল্যানে পঞ্চম ম্যাথ আজকে আমরা করছি। 5 নাম্বার ম্যাথ হিসেবে আমরা রেখেছি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুই রকমের হয়। একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, আরেকটা হচ্ছে ডিরেক্ট মেথড। পরীক্ষায় একটা মেথড আসবে, পরীক্ষায় একটা মেথড আসবে। সো ফর মাই কনসার্ন, ইনডাইরেক্ট মেথডটা আসে। আমরা ইনডাইরেক্ট মেথডটা একদম কি কি বলে মুখস্থ করার মতো করে ফেলবো। মানে ইনডাইরেক্ট মেথডটা, মেথডটা লেস, মানে ডিরেক্ট মেথডটা লেস ইম্পর্টেন্ট, আসে না, একদম একদম কম। ইনডাইরেক্টটাই ম্যাক্সিমাম সময় আসে।
সো ইনডাইরেক্ট মেথডটা নিয়ে আলোচনা করব, দো আমরা ইনডাইরেক্ট ডিরেক্ট দুইটা মেথড নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে। ক্যাশ মানে বুঝতে পারছি নগদ টাকা, ফ্লো মানে প্রবাহিত হওয়া। কোনো একটা প্রতিষ্ঠানে নগদ টাকা দুইভাবে প্রবাহিত হয়। নগদ টাকা ইন হতে পারে, নগদ টাকা আউট হতে পারে। নগদ টাকা ইন হলে সেটাকে আমি বলি ক্যাশ ইনফ্লো, নগদ টাকা আউট হলে সেটাকে আমি বলি ক্যাশ আউটফ্লো। কোনো একটা প্রতিষ্ঠানে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লোর গুরুত্ব কি, এইটা একটা প্রশ্ন আছে আপনাদের, আসে পরীক্ষায়। ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর গুরুত্ব কি? ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোর গুরুত্ব অপরিসীম। কারণ ক্যাশ ইনফ্লো দিয়ে আপনি বুঝতে পারেন আপনার আসলে ইনভেন্টরি কি অবস্থা আছে, কতটুকু সেল হয়েছে, আপনার প্রফিট মার্জিন কতটুকু হবে। আর ক্যাশ আউটফ্লো দিয়ে আপনি আসলে বুঝতে পারেন যে আপনার লাইবিলিটি কতটুকু কমেছে, কোন কোন লাইবিলিটি আগে কমানো দরকার, কোন ক্যাশটা আগে পেমেন্ট করা দরকার, এটুকু আপনি বুঝতে পারেন। সাধারণত যে কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য ক্যাশ আউটফ্লোর তুলনায় ক্যাশ ইনফ্লোটা বেশি হওয়া জরুরি। কারণ ক্যাশ ইনফ্লো হলে আপনার অ্যান্সিলারি খরচ বা আপনার প্রফিট জেনারেশন, অন্যান্য কাজে আপনি এডিশনাল সাপোর্ট নিতে পারবেন। এবার আমরা আসি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দুই রকম। আমরা একটা ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি, আর একটা হচ্ছে ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করি। আমি উল্টা। সো আমরা একটু ম্যাথের শেষ দিক থেকে প্রথম দিকে আসব। তাহলে আমরা এখন করছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথড। যারা অ্যাকাউন্টিং এ নতুন, যারা অ্যাকাউন্টিং এ নতুন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা পুরনো আছেন তারা ওয়ার্ডগুলি সম্পর্কে পরিচিত, যারা নতুন তাদের জন্য শীটটা বাংলা একদম গোছানো, এবং একটা শীট করলেই হবে। বেসিক অ্যাকাউন্টিং এর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডাইরেক্ট ডিরেক্ট মেথডে আর কোনো শীটের প্রয়োজন নাই। এটা হচ্ছে একটা ফর্মাল ম্যাথ। এটা হচ্ছে একটা ফর্মাল ম্যাথ, মানে পরীক্ষায় আপনাদের এরকম একটা ম্যাথ আসবে। লেখা আছে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট, এটা একটা ব্যালেন্স শিট দেওয়া আছে একটা কোম্পানির, অ্যান ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এবং একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে পাশাপাশি। ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট 2 বছরের ইনফরমেশন দেওয়া আছে, 2013, 2014। ব্যালেন্স শিটে বিভিন্ন ইভেন্টের ইনফরমেশন দেওয়া আছে, 13 সালে একটা ইনফরমেশন, 14 সালে একটা ইনফরমেশন দেওয়া আছে। এবং ইনকাম স্টেটমেন্টে ওই 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 কোম্পানির সেলস, কস্ট অফ গুডস সোল্ড, সেলস এর এক্সপেন্স কতটুকু হয়েছে, ডিপ্রিসিয়েশন ছিল কিনা, ইনকাম ট্যাক্স কতটুকু দিয়েছে, টোটাল একটা ইভেন্ট দেখানো হয়েছে। সব মিলিয়ে নেট ইনকামের একটা ফিগার এখানে দেখানো হয়েছে। এই দুইটা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের পাশাপাশি এডিশনাল ইনফরমেশন হিসেবে কিছু নতুন ইনফরমেশন দিয়েছে। একটা হয়েছে যে প্ল্যান্ট অ্যাসেট, আদার আদার কিছু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে আপনাকে মূলত এই ম্যাথটাতে বলা হয়েছে যে প্লিজ প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড অ্যান্ড ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড ব্যবহার করে আপনাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করার কথা বলা হয়েছে এখানে। সো আর ইউ স্লিপিং? সো এবার আমরা দেখি, আমরা ইনডিরেক্ট মেথডটা, ইনডিরেক্ট বলছে ডিরেক্ট বলছে, আপনাদের পরীক্ষায় দুইটা একসাথে আসবে না, আপনাদের এখানে এরকমই বলবে ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডটা ইউজ করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার কথা বলা হয়েছে। ওকে, ম্যাথ, এটা ম্যাথ। ম্যাথের সলিউশনটা হচ্ছে এটা। সলিউশনটাতে আগে আসবো আমরা, মানে আমি জাস্ট, এখানে লেখা আছে ফ্লোরা কোম্পানির নাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ড ডিসেম্বর 2024, 2014, মানে 23 সালের ইনফরমেশন দেওয়া আছে, 24 সালের, 14 সালের, 13 সালের ইনফরমেশন দেওয়া আছে, 14 সালের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করার কথা বলা হয়েছে। এখানে কিছু ইনফরমেশন খুব জরুরি, খুব জরুরি কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে
2013 সালে, অর্থাৎ যে বছরটা আগে থাকে। এখন তো এটা 13-14 দেওয়া, আপনাদের পরীক্ষা হয়তো 24 আর 25 দিবে। যেই বছরটা কমপ্লিট, দেখেন একটা বছর কিন্তু একদম ইনফরমেশন কমপ্লিট, আরেকটা বছরে নেট ইনকামটা কমপ্লিট না, ফাঁকা, নাই। মানে লেটেস্ট বছরটায় ফাঁকা, এখানে কোনো ইনফরমেশন নাই। যখন আপনি কোনো ম্যাথ করতে যাবেন ইনডাইরেক্ট মেথডে, আপনার ম্যাথের কাজ হচ্ছে আপনার ম্যাথের কাজ হচ্ছে ম্যাথটা শুরু করতে হবে প্রিভিয়াস যে ইয়ারটা আছে সেই ইয়ারের ইনফরমেশনের উপর বেস করে, অর্থাৎ যেটা আগের বছর কমপ্লিট বছরের নেট ইনকামটা দিয়ে ম্যাথটা শুরু করতে হবে। আমরা শুরু করলাম একদম ম্যাথটা নেট ইনকাম দিয়ে শুরু করলাম। আমি এগুলি বলবো না এখন। ম্যাথ ইনকাম, নেট ইনকাম দিয়ে শুরু করলাম। এই যে নেট ইনকামটা বসিয়েছি, এটা কিন্তু কোনো ফর্মুলা কোনো কিছু দিয়ে আমি বসাই নাই। আমি বসিয়েছি 2013 সালে, অর্থাৎ পূর্ববর্তী বছরের নেট ইনকাম হচ্ছে 2,99,000 টাকা। এই যে এটা। ওকে। তারপরে বিভিন্ন স্টেপে আমি কাজ করেছি, বিভিন্ন স্টেপে কাজ করার পরে এই জায়গাটাতে এসে আমি দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমার সকল স্টেপ কাজ করার পরে একটা রেজাল্ট আসছে। এই রেজাল্টের পরে আমার কাজ হচ্ছে, এরপরে আমাকে যেটা করতে হয়, ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা, অর্থাৎ পূর্বের বছরের যে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা আছে সেটা যোগ করতে হয়। পূর্বের বছরের অর্থাৎ 2000, এখানে 2013 সালের ক্যাশ ব্যালেন্স আছে 40,000 টাকা। এই 40,000 টাকা আমার সকল ম্যাথের স্টেপসগুলি কাভার পরে এখানে যোগ করব 40,000। 40,000 যোগ করার পরে ওই ব্যক্তির বা ওই প্রতিষ্ঠানের, ফ্লোরা প্রতিষ্ঠানের ক্যাশ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডে ক্যাশ থাকবে 60,000। এবং এই ক্যাশ অ্যামাউন্টটা হচ্ছে আসলে 2024 সালে তার শুরুর অ্যামাউন্টটা, ক্যাশ অ্যামাউন্টটা। তাহলে আমরা আসলে এই ম্যাথে দেখানোর চেষ্টা করেছি এই 23 সালের ইনফরমেশনটা থেকে। 23 সালে সে, তার ছিল 40,000 ক্যাশ। তারপরে 23 সালে তার নেট ক্যাশ ফ্লো ছিল 2,99,000। এই দুইটা ইনফরমেশন এবং অন্য সকল ইনফরমেশন নিয়ে আমার ম্যাথের আসলে রেজাল্ট বের করতে হবে লেটেস্ট ইয়ারের ক্যাশ অ্যামাউন্ট যেটা, সেটা। তাহলে এই ম্যাথটা পরীক্ষা যখন আসবে, প্রথম কথা, পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনি নিজেই জানেন। এই ম্যাথ যখন আপনি করতে যাবেন তখন আপনি জানেন যে যেই বছরের ইনকমপ্লিট আছে, অর্থাৎ যেই বছরের ক্যাশ ফ্লো বের করতে বলছে, সেই বছরের ক্যাশ অ্যামাউন্ট হবে এই ম্যাথের রেজাল্ট। মানে এর চেয়ে কমফোর্টেবল জোনের ম্যাথ আমার মনে হয় আর কোনো ম্যাথ নাই। আপনি যখন ম্যাথ করতে যাবেন ইজিলি যখন সব ক্যালকুলেশন করে ফেলবেন, ক্যালকুলেশন করে যখন দেখবেন যে আপনার রেজাল্ট লেটেস্ট বছরের ক্যাশের সমান হয়ে গেছে, তখন আপনি একদম নাকে তেল দিয়ে ঘুমানোর মতো অবস্থা। মানে ইউর ম্যাথ ইজ কমপ্লিট এবং কারেক্ট অ্যাজ ওয়েল। তাহলে ইনডাইরেক্ট মেথডটা, ইনফ্যাক্ট ডিরেক্ট মেথড যখন আমরা করব সেখানেও দেখব মিলবে, মিলে যাবে। পূর্ববর্তী বছরে অর্থাৎ যেটা কমপ্লিট বছর থাকবে সেই বছরের ইনফরমেশনের সাথে বিভিন্ন জিনিস আমি যোগ বিয়োগ করব। করার পরে কি যোগ, কখন কি করব না করব সেটা আমি বলছি একটু পরে। বাট বিভিন্ন জায়গায় যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগ হয়ে আলটিমেটলি আমার রেজাল্টটা বের হবে, লেটেস্ট ইয়ারের ক্যাশ অ্যামাউন্টটা হবে আমার রেজাল্ট। যেমন 2014 সালের এখানে ক্যাশ অ্যামাউন্ট হচ্ছে 60,000, আমার এই ম্যাথের রেজাল্ট হয়েছে 60,000। তবে ম্যাথটা করতে গিয়ে আমার আগের বছরের ক্যাশ অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হয়েছে এবং নেট অ্যামাউন্ট, নেট ইনকামের অ্যামাউন্টটা নিয়ে কাজ করতে হয়েছে। এই দুইটা অ্যামাউন্ট নিয়ে কাজ করতে হয়েছে। আমার কিছু ইনফরমেশন এখানে এডিশনালি দেওয়া আছে, সেগুলি নিয়েও আমরা কাজ করব। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যতটুকু আমি কভার অফ করেছি? এনি কোয়েশ্চেন? না? ওকে, ফাইন। মুভিং ফরওয়ার্ড, সামনের দিকে যাব। ইনডাইরেক্ট মেথডটা করার একটা স্পেসিফিক ফরম্যাট আছে, সেটা হচ্ছে এই ফরম্যাট। এই ফরম্যাট এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আহ, এখানে যেটা নর্মালি রাখা হয় সেটা হচ্ছে, এটাই ঠিক আছে। লুক, একটা জিনিস বলছে প্রথমে, ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। পরীক্ষার হলে এটা এরকমই লিখতে হবে, ক্যাশ ফ্লো
ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা পয়েন্ট। আরেকটা বলছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, 2 নম্বর পয়েন্ট। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, 3 নম্বর পয়েন্ট। এই 3টা পয়েন্ট পরীক্ষার সময় মনে রাখতে হবে, এটাই প্যাটার্নে লিখতে হবে সব ম্যাথের জন্য। আর একদম লাস্টের দিকে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ 2013 সালের যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল যেটা আমি যোগ করেছিলাম, এতটুকু আমার মোটামুটি মাথায় রাখতে হবে। তাহলে ইনফ্লো ও ক্যাশ ফ্লোর ম্যাথ যখন আমরা করতে যাব, তখন আমি 3টে জিনিস মাথায় রাখতে হবে, যে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো। এই 3টা ক্যাশ ফ্লো বিভিন্নভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। শুরুতেই আমি নেট ইনকাম, আগের বছরের নেট ইনকামটা নিয়ে আসব, এবং শেষের দিকে শেষের দিকে আমি আগের বছরের ক্যাশ অ্যামাউন্টটাকে নিয়ে আসব। তাহলে নেট ইনকাম নিয়ে আসব, ক্যাশ নিয়ে আসব, আর এই 3টা জিনিসকে আমি ক্যালকুলেশন করলে আমার ইনডাইরেক্ট ম্যাথের ইনডাইরেক্ট মেথডে ম্যাথটার রেজাল্ট বের হয়ে যাবে। এবার আসি ডিরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডের মধ্যে পার্থক্য কি। যখন আমি ডিরেক্ট মেথড করতে যাব, প্রথমত ডিরেক্ট মেথডে নেট ইনকাম দিয়ে শুরু করার ইভেন্টটা দরকার হবে না। অপারেটিং অ্যাক্টিভিটিজ এখানে যেই ফরম্যাটে বের করব, ডিরেক্ট মেথডে এটা অন্য ফরম্যাট হবে, অন্য ফর্মুলা হবে বা অন্য নিয়ম হবে, অন্য। বাট ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসটা সেম, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা সেম। তাহলে যদি আপনি আসলে ইনডাইরেক্ট মেথডটা পারেন, ডিরেক্ট মেথডের 3 ভাগের 2 ভাগ ম্যাথ কিন্তু ইনডাইরেক্ট মেথডেই করা। শুধুমাত্র আপনি এই অপারেটিং অ্যাক্টিভিটিসটাকে যদি গোছাইতে পারেন, তাহলে আপনি ডিরেক্ট মেথডটাও করে ফেলতে পারবেন। সো ডিরেক্ট মেথডটাকে আমরা যখন মাথায় নিচ্ছি, যেটা মনে হয় অনেক কঠিন বা আমাদের মনে রাখতে কোনো কষ্ট হবে কিনা, না, আপনি তো একটা পার্ট শুধু এতটুকু জিনিস করবেন, আর বাকি অন্য পার্টগুলি আপনার করার দরকার নাই। এই 2টা পার্ট কম্পেয়ার টু অপারেটিং অ্যাক্টিভিটিস, এই 2টা পার্ট সোজা। আমরা এখন এবার অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি কাজ করব সেটা নিয়ে দেখার চেষ্টা করব। তারপরে আমরা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে কি কাজ করব সেটা নিয়ে দেখব। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি কি মানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে কি কি কাজ করব সেটা নিয়ে আমরা দেখব পরবর্তীতে। প্রথমে আমরা এখন দেখব অপারেটিং অ্যাক্টিভিটিসটা নিয়ে। আমরা করছি ইনডাইরেক্ট মেথড। অপারেটিং অ্যাক্টিভিটিসের শুরুতেই বলছি যে আগের কমপ্লিট বছরের নেট ইনকামটাকে নিয়ে আসতে হবে, আমি নিয়ে আসলাম। পরের একটা লাইন দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্টস টু রিকনসিলেশন নেট ইনকাম টু নেট ক্যাশ। এই এতটুকু না লিখেন কোনো সমস্যা নেই, নেট ইনকাম টু নেট ক্যাশ কথাটা লিখলেও হবে, নেট ইনকাম টু নেট ক্যাশ। এই নেট ইনকাম টু নেট ক্যাশ বসানোর জন্য এখানে কিছু যোগ বিয়োগ করে ইনফরমেশন বসানো হয়। এই ইনফরমেশনগুলি যোগ বিয়োগটা আমরা কিসের উপর করব সেটা আমরা এখন একটু দেখব। এই দেখার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট দিতে চাই। কনসেপ্টটা খুবই সোজা। আমরা পড়ছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ টাকা নিয়ে খেলা, নগদ টাকা নিয়ে কথাবার্তা। বাকি দেনা পাওনার কোনো কনসিডারেশন এখানে আসবে না, সবকিছু নগদ। যেটাই নগদের সাথে রিলেটেড সেটাই আমি এই স্টেটমেন্টে ইনক্লুড করব, যেটা নগদের সাথে রিলেটেড না সেটাকে আমি এই স্টেটমেন্টে ইনক্লুড করব না। বি কেয়ারফুল, যেহেতু ক্যাশ ফ্লো নিয়ে কথা। ফর্মুলা পড়ার জন্য সবার প্রথমে আমি যেই জায়গাটাতে হাইলাইট করতে চাচ্ছি, আমি আসলে মানে কমপ্লিটলি এই চারটা আপনাদেরকে মুখস্থ করতে বলবো। মানে অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে, অপারেটিং অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে। সোজা কথা, আপনার মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি, যদি কোনো একটা ম্যাথে 2টা ইয়ারের কম্পারিজনের মধ্যে অ্যাকাউন্ট রিসিভেবলটা যদি ডিক্রিজ হয়, কমে যায়, তাহলে যতটুকু অ্যামাউন্ট কমবে ততটুকু অ্যামাউন্ট ক্যাশ ইনফ্লোতে যোগ করতে হবে।
যদি আমার কোনো কারণে অ্যাকাউন্ট রিসিভেবলটা যতটুকু অংশ কমবে, সেটা ক্যাশ ইনফ্লোতে যোগ করতে হবে। এই কথাটা আমি কিন্তু এগুলি সব ভেঙে ভেঙে বলবো না। আমি বলছি যে এখানে সবগুলি ভেঙে ভেঙে বললে আপনার অনেক টাইম কনজিউমিং হবে, আপনার মাথায় একটু প্যাচ হয়ে যাবে। আমি সিম্পল শুধু অ্যাকাউন্ট রিসিভেবলটা একটু ভেঙে বলি, তাহলেই দেখবেন যে আপনার মাথায় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল কথাটার মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল কথাটার মানে হচ্ছে ধারে পাওনা। আমার বন্ধুর একটা মোবাইলের দোকান আছে, আমি তার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসছি। মোবাইলটার দাম হচ্ছে 10,000 টাকা। আমার বন্ধুকে আমি বলছি যে বন্ধু, আমি তো আজকে তো 6-7 তারিখ, বেতন শেষ হয়ে গেছে গত মাসেরটা। সো মোবাইল আমার এখন একটা দরকার খুবই। তোমাকে আমি 25 তারিখে বেতন পেলে তোমাকে আমি টাকাটা দিয়ে দিব। তো যে বন্ধুর মোবাইলের দোকান থেকে মোবাইলটা নিয়ে আসছি, এই বন্ধু মোবাইল দোকানে আমাকে তো ওটা মোবাইলটা দিয়ে দিয়েছে। দিয়ে সে খাতায় লিখেছে জাকিরের কাছে 10,000 টাকা পাবো। তার মানে ওই মোবাইল কোম্পানির, ধরেন আমি লিখলাম জে কে মোবাইল কোম্পানি, জে কে মোবাইল কোম্পানির ওই 10,000 টাকা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কার? জে কে এন্টারপ্রাইজের, জে কে মোবাইল কোম্পানির 10,000 টাকা ধারে পাওনা। ঘটনা ঠিক আছে। এইটা হচ্ছে জানুয়ারির, ধরেন 5 তারিখে ছিল। 25 তারিখে আমি জে কে মোবাইল কোম্পানিকে, আমার বন্ধুকে 5,000 টাকা দিয়ে দিয়েছি। কি দিয়েছি? ক্যাশ দিয়েছি। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, আমি এখন 5,000 টাকা ক্যাশ দিয়েছি। তাহলে 5 তারিখে আসলে আমার বন্ধুর দোকানে আমার বাকি ছিল 10K। তার মানে সেটা তার অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা জানি যে অ্যাকাউন্টিং এর হিসাব নিকাশ সবগুলি কোম্পানির উপর বেস করে করে। তাহলে জে কে মোবাইল কোম্পানিতে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 10,000 কে। 25 তারিখে বেতন পাওয়ার পরে আমি 5K দিয়ে দিলাম। এখন 25 তারিখের পরে, আফটার 25, আমার এখন অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যামাউন্ট দাঁড়ালো, আচ্ছা আমি 5K হলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়, আমি বললাম 3K আমি দিয়ে দিলাম। মানে 5 5 দেখলে আপনার একটু বুঝতে অসুবিধা হবে। আর এখন আমার বন্ধু আমার কাছ থেকে আর 7K পাবে। ক্যালকুলেশনটা বলছে যে আগের মাসের বা আগের টার্মের তুলনায় এখনকার টার্মে অ্যাকাউন্ট রিসিভেবলটা কমেছে। অ্যাকাউন্ট রিসিভেবলটা কমেছে কেন? কমেছে কারণ তার কাছ থেকে আমি পাওনা ছিলাম, সে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে। তাহলে এই যে 3,000 টাকা, আপনার নর্মাল যুক্তিতে এটা ছিল যে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কমেছে। যেহেতু ক্যাশ টাকা দিয়ে দিয়েছে, সো ক্যাশের এই অ্যামাউন্টটা, আমি যেহেতু ক্যাশ ইনফ্লো হয়েছে আপনার বোল্টে আসছে, এটা আমি যোগ করে দিচ্ছি। দ্যাটস ওয়াই দুইটা ইয়ারের কম্পারিজনের মধ্যে যদি অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে, তাহলে যতটুকু অ্যামাউন্ট কমবে ততটুকু অ্যাকাউন্ট অপারেটিং অ্যাক্টিভিটিসের কারেন্ট অ্যাসেট বা অ্যাসেটের জায়গায় যোগ করে দিতে হবে। সবাইকে এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আবার বলবো। কারণ এই একটা যুক্তি বাকি 9টা জায়গায় একই রকম ভাবে অ্যাপ্লাই হয়। কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া আমার নাই, অন্য কেউ আছে কিনা? আর জানি কোথায় সাউন্ড হচ্ছে। ক্লাস করতে করতে এখন এক্সপার্ট হয়ে গেছেন, এখন আমার আবার ওই যে আপনাদের হেডে হেডে ঢুকে দেখতে হবে কোথায় সাউন্ড দেওয়া আছে। আপনারা কি সাউন্ড পাচ্ছেন? কি ভাইয়া, পাইতেছি। সাউন্ড পাচ্ছেন? জি, পাচ্ছি ভাইয়া। কোন জায়গা থেকে সাউন্ড হচ্ছে?
না, অন্য কোনো সাউন্ড তো পাচ্ছি না। আমি কোনো সাউন্ড পাচ্ছি না। সাউন্ড ইজ ওকে। সাউন্ড ইজ ওকে, ফাইন। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, জাস্ট 10 সেকেন্ড। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে কেন অ্যাকাউন্ট রিসিভেবলটা কমলে সেটা ক্যাশ ইনফ্লোতে যোগ করব। কেন যোগ করব, এটা হচ্ছে তার কারণ। ঠিক সেম কারণে, আর অন্য কারণগুলি আমরা ডিটেইল ভেঙে বলবো না। ইনভেস্টমেন্টটা যদি কমে, আচ্ছা অ্যাকাউন্ট রিসিভেবলের এটা আসলে ফ্যাক্টটা কি, আপনারা যে ম্যাথটা আমরা করেছি সেই ম্যাথ একটু দেখি, তাহলে জাস্ট আপনারা ফর্মুলাটা একটু মনে রাখেন। যে অ্যাকাউন্ট রিসিভেবলটা যদি কমে, যতটুকু কমবে ততটুকু যোগ করে দিতে হবে। মানে মনে মনে আমি চিন্তা করি অ্যাকাউন্ট রিসিভেবলটা যতটুকু কমবে, যদি কমে তাহলে সেটা যোগ করে দিতে হবে, যদি বাড়ে তাহলে সেটা বিয়োগ করে দিতে হবে। এবার আমরা রেগুলার ম্যাথের মধ্যে আসি। এটা হচ্ছে আমার ম্যাথ। অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে আমার সেকেন্ড ঘর। পরীক্ষার হলে কিন্তু খেয়াল রেখেন, এই যে এটা ক্যাশ হচ্ছে প্রথম ঘর, সেকেন্ড ঘর। অ্যাকাউন্ট রিসিভেবলটা 2013 সালে ছিল 1,10,000। 2014 সালে এসে অ্যাকাউন্ট রিসিভেবল হলো 1,60,000। তাহলে তো ঘটনা শেষ। ঘটনা কি হলো দাঁড়ালো, ঘটনা এসে দাঁড়িয়েছে 2014 সালে অ্যাকাউন্ট রিসিভেবলটা আরো বেড়েছে, মানে অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনক্রিজ হয়েছে। আমি বলেছি যদি অ্যাকাউন্ট রিসিভেবলটা ডিসক্রিজ হতো তাহলে ওইটা আমি যোগ করতাম। যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনক্রিজ হয়েছে, তার মানে এইটা আমি যোগ করতে পারবো না, উল্টা বিয়োগ করব। কেমন ঘটনা ঘটলো, ঘটনাটা ঘটলো আমি যেমন আমার বন্ধুর সাথে 5 তারিখে 10কে দিয়ে একটা মোবাইল নিলাম, মাস শেষে আবার এসে 27 তারিখে আবার বন্ধুরে বললাম যে বন্ধু মোবাইলটা তো ইমিডিয়েট হারিয়ে গেছে, এখন তুমি আমাকে আরেকটা মোবাইল দাও 8,000 টাকা দিয়ে। এখন আগের মাসে তার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ওর অ্যাকাউন্টে 10,000 টাকা, পরের মাসে আরেকটা মোবাইল কেনার কারণে তার অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাচ্ছে 18,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়েছে। এই 8,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল আকারে তার কাছে এসছে, বাট যতটুকু অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়েছে ততটুকুকে আমি ক্যাশ থেকে বিয়োগ করে দিব। আগে যেমন যতটুকু কমেছিল ততটুকু যোগ করে দিতাম, এখন যতটুকু বেড়েছে ততটুকুকে বিয়োগ করে দিব। কেন বিয়োগ করব, বিকজ খেয়াল করে দেখেন, এই 8,000 টাকার মোবাইলটা জে কে এন্টারপ্রাইজ বা জে কে মোবাইল সার্ভিস কোনো অথরিটি, কোনো না কোনো অথরিটির কাছ থেকে কিনেছে। সেটা যদি স্যামসাং বলেন, হুয়াই বলেন, অথবা অন্য কোনো কোম্পানির কাছ থেকে বলেন না কেন, সে তো মোবাইলটা কিনেছিল তার দোকানের জন্য। তার মানে কিনেছে যখন, সে তো কোনো না কোনো ক্যাশ দিয়ে মোবাইলটা কিনেছিল, ক্যাশ দিয়ে মোবাইলটা কিনেছিল। সো ক্যাশ সে দিয়ে দিয়েছে, এখন তো সে ক্যাশটা এখানে পায় নাই, এটা তো তার বাকিতে আছে। যেহেতু ক্যাশটা
অ্যাকচুয়ালি এই ট্রানজেকশনের মাধ্যমে ক্যাশটা তার কাছ থেকে বের হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট রিসিভেবলটা বাড়লে ক্যাশটা যতটুকু বাড়বে ততটুকুকে আমি মাইনাস করে দিব। তাহলে এখানে আমার বেড়েছে, এখানে বেড়েছে 1,10,000 থেকে 1,60,000 টাকা, 50,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে। যতটুকু বাড়বে ততটুকুকে ক্যাশ ইনফ্লো থেকে মাইনাস করে দিতে হবে। আমরা ম্যাথের সলিউশনে দেখি কি করেছে। এই যে দেখেন, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 1,60,000 2014 সালে এসছে, 2013 সালে ছিল 1,10,000। 50,000 আমরা বলেছি যে অ্যাকাউন্ট রিসিভেবলটা যদি বাড়ে তাহলে সেটা মাইনাস করে দিতে হবে। এই যে 50,000 ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস করে দেওয়া। যদি অ্যাকাউন্ট রিসিভেবলটা কমতো গত বছরের তুলনায় এবছর যতটুকু কমতো ততটুকুকে এখানে আমি প্লাস করে দিতাম। অ্যাকাউন্ট রিসিভেবলের মানটা, এই যে কম্পারিজনটা, কখন প্লাস করি কখন মাইনাস করি, কাজটা সোজা। কিন্তু কেন করি এই যুক্তিটা সবাই বুঝতে পেরেছেন কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা এই যুক্তিটার মধ্যে? এনি কনফিউশন? নাই। যদি ঠিক এই জায়গাটাতে কনফিউশন না থাকে, যদি এই জায়গাটাতে কনফিউশন না থাকে তাহলে বাকি যে 9টা জায়গা বলা আছে সেই 9টা জায়গা আপনি আপনার মতো করে মনে রাখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, প্রিপেড এক্সপেন্স, অ্যাকাউন্ট পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, ডিপ্রিসিয়েশন, গুডউইল, লস অন সেট অফ অ্যাসেট, গেইন অন সেল অফ অ্যাসেট। যখন গেইন অন সেল অন অ্যাসেট হবে তখন সেটা আপনার টোটাল ইনকাম থেকে অ্যামাউন্ট অফ গেইন এইটা বিয়োগ করতে হবে। যখন লস অন সেল হবে তখন সেটা যোগ করতে হবে। আর গুডউইল বা ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে অ্যামাউন্ট অফ এক্সপেন্স এক্সপেন্স যেটা অ্যাকচুয়াল হবে সেটা যোগ করে দিতে হবে যদি হয়। আর যদি না হয় তাহলে দেখার কিছু নাই। আর এগুলি হচ্ছে রেগুলার আমার ইনক্রিজ ডিক্রিজের ক্যালকুলেশন। তাহলে মূলত এই অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, তারপরে প্রিপেইড এক্সপেন্স, অ্যাকাউন্ট পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, এই অ্যাসেটগুলির ক্যালকুলেশনটা কমপ্লিটলি এই ম্যাথের প্রথম পার্টে করা হয়। প্রথম পার্টে করা হয় অ্যাসেট এবং লাইবিলিটির ক্ষেত্রে, প্রথম পার্টে এই ক্যালকুলেশন করা হয়। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির হ্রাস বৃদ্ধি। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি বলা হয় কাকে? কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি হচ্ছে যেই সকল অ্যাসেট এবং লাইবিলিটির মাত্রা বা পরিমাণ 1 বছরের মধ্যে কম বৃদ্ধি হয় তাকে আমরা কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটি বলি। কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি কি কি, এটা রেশিও অ্যানালাইসিসের মধ্যে তৌসিফ ভাই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির ফর্মুলার ওখানে লিখে দিয়েছে। কারেন্ট অ্যাসেট সাচ অ্যাজ এটা 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 এটা, কারেন্ট লাইবিলিটি সাচ অ্যাজ এটা 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 এটা। অথবা আপনিও মনে করলে যদি মনে করেন যে কোন কোন টাইপস কারেন্ট অ্যাসেট হবে কোন কোন টাইপস কারেন্ট লাইবিলিটি হবে সেটাকে আমরা অ্যাড করি বা সেটিকে দেখাই, আপনি দেখাতে পারেন। প্রথম কাজ, এই যে প্রথম আমার এই ম্যাথের প্রথম কাজে অ্যাডজাস্টমেন্ট, যেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের অ্যাডজাস্টমেন্টে শুধুমাত্র কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির হ্রাস বৃদ্ধিটা আমি এখানে যোগ বিয়োগ করে করে এখানে যোগ বিয়োগ করেছি। তাহলে এই পুরো জিনিসটা ডিপেন্ডস অন দিস ফর্মুলা অনলি। এটা যদি আপনি ঠিকঠাকভাবে বুঝেন তাহলে, আপনার যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ম্যাথটা এই পার্ট অপারেটিং অ্যাক্টিভিটিসটায় কোনো প্রবলেম হবে না। কোনো প্রবলেম হবে না এবং এটার প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ব্যাখ্যা করা আছে। আমি ব্যাখ্যার মধ্যে না গিয়ে আমি জিসটা বলার চেষ্টা করেছি বা বলেছি বা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি। সো এই জায়গাটাতে আমরা কারেন্ট স্ট্যাটাসে পাচ্ছি, কারেন্ট অবস্থায় আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে একটা কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি একটা কারেন্ট অ্যাসেট, প্রিপেইড এক্সপেন্স এটা হচ্ছে একটা এক্সপেন্স, অ্যাকাউন্ট পেয়েবল একটা এক্সপেন্স, স্যালারি পেয়েবল ডেফিনেটলি এটা একটা মানে লাইবিলিটি, ইন্টারেস্ট পেয়েবল ডিক্রিজ, ইন্টারেস্ট পেয়েবল এটাও একটা লাইবিলিটি। সো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিগুলিকে যোগ বিয়োগের ওই যে ফর্মুলা, যে একটু একটু আগে যে ফর্মুলাটা দেখিয়েছি সেই ফর্মুলা অনুযায়ী যেটা যোগ হয়েছে বার্লার ক্ষেত্রে যে ফর্মুলা সেটা এখানে বসছে, বিয়োগ যেটা সেটা ব্র্যাকেট দিয়েছি, যোগ যেটা সেটা যোগ দিয়ে 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 এতটুকু পর্যন্ত কভার অফ করেছি। করে এখানে আমি একটা টান দিয়েছি। টান দেওয়ার পর এখানে লিখেছি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস লিখেছি। লিখার পরে এই যে নেট ইনকাম দিয়ে যে শুরু করেছি, নেট ইনকামের সাথে
এখানে যে রেজাল্টটা, এখানকার রেজাল্ট হচ্ছে 61,000। মানে এগুলি যোগ বিয়োগ করলে এতটুকু যোগ বিয়োগ করার পরে পজিটিভ রেজাল্ট 61,000 আসছে। তাহলে এইটার সাথে পজিটিভ এটা যোগ করলে 360 এখন পর্যন্ত অপারেটিং অ্যাক্টিভিটিস বের হলো। অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? এই ম্যাথ করার জন্য পরীক্ষাতে আপনাদের এরকমই আসবে, অন্য কোনো ম্যাথ আসার কোনো সুযোগ নাই, এই প্যাটার্নেরই ম্যাথ আসবে। আপনাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো কারণে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি আইডেন্টিফাই করতে আপনার প্রবলেম হয়, করতে না পারেন, তাহলে প্রবলেম আছে, তাহলে ম্যাথটা কিন্তু পরীক্ষার হলে হবে না। আপনি নিজেই তো বুঝবেন, বুঝবেন যে শেষ পর্যন্ত আপনার ওই নতুন বছরের ক্যাশ অ্যামাউন্টটা মিলছে না, তাহলেই তো বুঝবেন যে ম্যাথটা হয় নাই। সেকেন্ড স্টেপ, পরের স্টেপ, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে যে কাজগুলি থাকবে, সোজা কথা খুব সিম্পলি বুঝবো, ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে যদি কোনো কারণে ক্যাশ ফ্লো হয়, আসে, তাহলে আমরা সেটাকে যোগ করে দিব। যদি টাকা চলে যায় আমরা তাকে তাহলে সেটা থেকে বিয়োগ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস বলতে আমরা কোন কোন জিনিসকে বুঝাবো? যেমন একটু আগে অপারেটিং অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে যেমন একটা ছোট্ট চার্ট দেখে আমরা বলে ফেলতে পারছি, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস বলবো। দেখেন লেখা আছে, পূর্বে বলা হয়েছে বকেয়া বকেয়া ভিত্তি ব্যতীত যে কোনো বকেয়া ভিত্তি ব্যতীত মানে হচ্ছে অ্যাক্রুড, অ্যাক্রুডের ইংরেজি হচ্ছে বকেয়া, যেটা ফিজিক্যালি ক্যাশ নাই, এটাই এখানে আসবে না। যে কোনো অ্যাসেট হ্রাস বৃদ্ধির সাথে সাথে ক্যাশ ব্যালেন্স বৃদ্ধি পায়। আবার যে কোনো অ্যাসেট বৃদ্ধির সাথে সাথে কোনো অ্যাসেট যদি কমে যায়, তার মানে আমার ক্যাশ বাড়ে, কারণ অ্যাসেট বিক্রি করে ক্যাশ আসে। আবার কোনো অ্যাসেট যদি বাড়ে, তার মানে ক্যাশ কমে যাবে, কারণ ক্যাশ দিয়ে আমি অ্যাসেটটা কিনি। খুব সিম্পল কথা। কোনো ফিক্সড অ্যাসেটের নগদ ক্রয় বিক্রয় দ্বারা ফিক্সড অ্যাসেটের হ্রাস বৃদ্ধি হয় ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে। তাহলে কোনো একটা কোম্পানির ফিক্সড অ্যাসেট যেগুলি আছে, সেগুলির হ্রাস বৃদ্ধি যতটুকু হয়, ফিক্সড অ্যাসেট যদি কমে তাহলে টাকা বাড়বে, ফিক্সড অ্যাসেট যদি বাড়ে তাহলে টাকা কমবে। খুব সিম্পল কথা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, এবার আসি, আপনি তো এবার খুঁজতেছেন ভাইয়া ফিক্সড অ্যাসেট, এটার কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট কোনো সিস্টেম বা কোনো কিছু আছে কিনা, যে কোনটাকে আমরা আসলে ফিক্সড অ্যাসেট হিসেবে ধরে নিব, বা এইটার আসলে রুল অফ থাম কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে রুল অফ থাম বলা হচ্ছে এই চারটা জিনিস। আপাতত এই পাঁচটা জিনিস মনে রাখলেই হবে, বিকজ এর বাহিরে আপনাদের খুব সম্ভবত আসবে না। কি হতে পারে? ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ইকুইপমেন্ট, প্ল্যান্ট। আপনার ম্যাথে যদি এই পাঁচটার কোনো উপাদানের কম বেশি দেখেন, তখনই আপনি মাথায় চলে আসবে এটা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পড়বে। তাহলে এই পাঁচটা জিনিসের মধ্যে কোনোটা যদি প্রতিষ্ঠানে কমে যায়, তার মানে এটা তো আমার অ্যাসেট কমে গেছে, তার মানে টাকা ঢুকেছে, যতটুকু কমছে ততটুকু যোগ করে দিব। কারণ আলটিমেটলি আমার ম্যাথের মানে আপনি ম্যাথের মূল জিসটা যদি বুঝেন, এই ম্যাথটা করাটা 50% সোজা হয়ে যাবে। আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছেন, মানে আপনার কত টাকা ক্যাশ আসছে কত টাকা যাচ্ছে, ইউ আর স্টিল অনলি ক্যালকুলেশন দোজ টাইপস অফ ট্রানজেকশন, you never considering any accrual basis, any hypothetical transaction, any other, because ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে দিন শেষে আপনার ক্যাশে কত টাকা আছে সেটার ক্যালকুলেশন করা। সো ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিতে এই পাঁচটা উপাদানের মধ্যে আপনার প্রতিষ্ঠানে কোনো, আপনাকে যে ব্যালেন্স শিট, আপনাকে যে ইনকাম স্টেটমেন্ট দিবে, সেখানে কোনো উপাদান আছে কিনা, অ্যাসেট লাইবিলিটির মধ্যে কোথাও আছে কিনা, এটা প্রথমে আপনি আইডেন্টিফাই করতে হবে। যদি থাকে, দেন এটা কি বাড়তি অবস্থায় আছে না কমতি অবস্থায় আছে সেটা আইডেন্টিফাই করবে। যদি বাড়তি অবস্থায় থাকে, তাহলে যতটুকু বাড়তি ততটুকু ক্যাশ বাদ দিয়ে দিতে হবে, কারণ নতুন অ্যাসেট কিনেছি আমি, ধরে নেওয়া হবে। যতটুকু কম আছে
ততটুকু প্লাস করব, ক্যাসেট বিক্রি করে দিয়েছি আমি। সো পাঁচটা উপাদান: ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড প্ল্যান্ট। নাও মুভিং ফরওয়ার্ড। দেখার চেষ্টা করছি এখানে অ্যাসেটের কোনো কিছু আছে কিনা। প্রথমে শুরু দেখে আসি, আমার তো মুখস্থ আছে পাঁচটা উপাদান: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, পার্সেন্টেজ ইনভেন্টরি, প্রিপেড এক্সপেন্স, প্ল্যান্ট অ্যাসেট। প্ল্যান্ট পড়ছি আমরা, পাঁচটার মধ্যে একটা পড়ছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, না। ল্যান্ড, দুইটা। আবার বলছি কিন্তু অ্যাসেটের কথা, লাইবিলিটির কোনো ঝামেলা নাই, কিন্তু আরো সোজা করে দিছে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসটা শুধুটা অ্যাসেটের সাথে রিলেটেড। প্ল্যান্টের ঘটনাটা কি ঘটেছে সেটা দেখি। প্ল্যান্ট, আই থিঙ্ক দিস ওয়ান। প্ল্যান্ট 2013 সালে ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লাখ। 2014 সালে এসে 12 লাখ হয়েছে। কি হয়েছে? কেউ একজন যদি আপনার, তৌসিফ ভাই বলবেন না কি হয়েছে এখানে? কেউ যদি আমাকে একটু বলেন কি হয়েছে আসলে। ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ হয়েছে ভাইয়া এটা, 2 লাখ টাকা। এখানে আসলে কি হয়েছে? মানে আমি 2 লাখ টাকা আরো ইনভেস্ট করেছি এরকম কিছু একটা। আমার 2013 সালে টোটাল প্ল্যান্টের, প্ল্যান্ট মানে তো জমি, প্ল্যান্ট, আমার একটা প্ল্যান্ট ছিল, সেটার দাম ছিল 10 লাখ টাকা। 2014 সালে সেই অ্যাসেটটার দাম হচ্ছে, মানে সেই অ্যাসেটটায় আমি আরো বিভিন্ন খুচরা খাচরা বিভিন্ন জমির পাশের অংশ বা এটা বা একটা বিল্ডিং এর আরেকটা অংশ তৈরি করার কারণে এটার দাম হয়েছে 12 লাখ টাকা। তার মানে আমার প্ল্যান্টের অ্যামাউন্টটা বেড়েছে 2 লাখ টাকা। প্ল্যান্ট মানে আমার অ্যাসেটের পরিমাণটা বেড়েছে 2 লাখ টাকা। এটা আসলে এই 2 লাখ টাকা আমার কাছ থেকে কি আকারে চলে গেছে? এই যে অ্যাসেটটা ক্যাশ দুই লাখ আকারে চলে গেছে, ক্যাশ আকারে। ক্যাশ আকারে আমার কাছ থেকে চলে গেছে। সো এই 2 লাখ টাকাকে, যেহেতু ক্যাশ চলে গেছে, আমি বলছি ক্যাশ যদি চলে যায় তাহলে সেটাকে আমি মাইনাস করব। আপনারা দেখবেন পরবর্তীতে যে আমি এটাকে মাইনাস করেছি। ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে প্ল্যান্ট অ্যাসেট পারচেস, একক, দশক, শতক, হাজার, অযুত, 1 লাখ, 2 লাখ। আচ্ছা, এখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে তাই যে ল্যান্ডের সাথে মানে একটু ইয়ে আছে। নিচের দিকে, নিচের দিকে একটু আরো কিছু ইনফরমেশন থাকতে পারে। এখানে দেখেন, প্ল্যান্ট অ্যাসেট কস্টিং 2 লাখ টাকা, where purchase by paying 1 lakh in cash and issuing 1 lakh share of stock। এখানে কথা আবার বলে দিয়েছে, ভেঙে দিয়েছে, আরেকটা প্যাচ করেছে। সেটা হচ্ছে, আমি দেখেছি যে উপরের অংশে আগের বছরের অ্যাসেট ছিল 10 লাখ, পরের বছরের অ্যাসেট হলো প্ল্যান্ট আকারে 12 লাখ। তার মানে 2 লাখ টাকার ল্যান্ড আমি কিনেছি। ফেয়ার এনাফ আমার কাছে মনে হয়েছে। সো 2 লাখ টাকা আমার কাছ থেকে চলে গেছে, এটা আমি মাইনাস করে দিব। কিন্তু তারা আবার এইটাকে আবার একটু আরেকটু ভেঙে বলেছে। তারা বলেছে যে 2 লাখ টাকার প্ল্যান্ট আপনি কিনেছেন, সেই প্ল্যানটা আসলে অরিজিনাল ক্যাশ গেছে 1 লাখ। আমার কিন্তু মাথায় হচ্ছে ক্যাশ নিয়ে, আমি কিন্তু অন্য কোনো উপাদানগুলিকে কনসিডার করবো না। আমার কনসিডারের ইস্যু হচ্ছে ক্যাশ। 1 লাখ টাকা ক্যাশ গিয়েছে, অ্যান্ড ইস্যুইং 1 লাখ টাকা শেয়ার। আমি 1 লাখ টাকা শেয়ার দিয়ে, মানে শেয়ার ছেড়েছি, শেয়ারের টাকা দিয়েছি 1 লাখ, ক্যাশ টাকা দিয়েছি 1 লাখ। তাহলে আমাকে বলছে কতটুকু ক্যাশ আপনার কাছ থেকে চলে গেছে সেটা হিসাব করতে হবে। সো আমার কাছ থেকে বেসিকলি এখানে 1 লাখ টাকা ক্যাশ গিয়েছে। যেহেতু 1 লাখ টাকা ক্যাশ গিয়েছে, আমি এই হিসাবে দেখেন লেখা আছে প্ল্যান্ট অ্যাসেট পারচেস, 2 লাখ থেকে 1 লাখ যেহেতু শেয়ার ইস্যু করেছি, আর 1 লাখ টাকা আমি মাইনাস করেছি, এই যে 1 লাখ মাইনাস। আমার আরেকটা অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ডের ঘটনাটা কি ঘটেছে একটু আমরা একটু দেখি। এগুলি যখন যে উপাদান দেখতে যাবেন, এখানেই কিন্তু ম্যাথ শেষ না, আপনি কিন্তু মাথায় রাখতে হবে যে আমার নিচে কিন্তু ইনফরমেশন আছে। ওকে, ল্যান্ডের ক্ষেত্রে 2013 সালে ল্যান্ডের ভ্যালু ছিল বা ল্যান্ড ছিল 3 লাখ টাকার ল্যান্ড। 2014 সালে 5 লাখ টাকার ল্যান্ড হলো, মানে ল্যান্ড বা বেড়েছে, মানে আপনি ল্যান্ড কিনেছেন, মানে আপনার কাছ থেকে টাকা চলে গেছে। এখানেও আপনি 2 লাখ টাকার ল্যান্ড কিনেছেন, সো 2 লাখ টাকা ক্যাশ আপনার কাছ থেকে চলে গেছে। উপরের ইনফরমেশন এটা বলে
নিচে কি কোনো প্যাচ করে আছে কিনা সেটা আমি দেখি, ল্যান্ড নিয়ে কোনো কথা লেখা আছে কিনা। প্রথমটা প্ল্যান্ট নিয়ে লেখা, দ্বিতীয়টা না, তৃতীয়টা না, চতুর্থটা না, পঞ্চমটা না। সো ল্যান্ডের এগেনস্টে আমার 2 লাখ টাকা ক্যাশ গেছে, এটুকু ফেয়ার এনাফ, আর কোনো ঝামেলা নাই। এই যে পারচেস অফ ল্যান্ড, 2 লাখ টাকা মাইনাস করে দিয়েছি আমি, মাইনাস। ম্যাথ কিন্তু খুবই সোজা, আপনি যদি বুঝে বুঝে করেন এই ম্যাথ হওয়ার কোনো সম্ভাবনা পরীক্ষার হলে নাই, যদি বুঝে করেন। আমি কিন্তু আপনাকে ওই যে টিক্স গুলি বলে দিচ্ছি, কোন জায়গায় কতটুকু জিনিস আপনাকে মনে রাখতে হবে, কোন জায়গায় কতটুকু জিনিস আপনার মাথায় রাখতে পারলে আপনার লিখতে সুবিধা হবে। ওকে, তাহলে এই দুইটা জায়গায় আমি যোগ করলাম, যোগ করে হলো 3 লাখ। আগে 3,60,000 আমার অপারেটিং অ্যাক্টিভিটিসতে ব্যালেন্স আছে, সেখান থেকে এখন এই 3 লাখ মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে গেছে, আমি মাইনাসটা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। এবার চলে আসলাম পরের স্টেপে, 3 নাম্বার স্টেপ, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমার কি ঘটনা ঘটেছে সেটা আমরা এখানে দেখব। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের আসলে ফর্মুলা কি বলে বা সিস্টেম আমাকে কি বলে, এটা একটু আমি ভালো করে দেখলে আমার জন্য সুবিধা। কারণ আমি জানি যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এবং অ্যাসেট রিলেটেড অ্যাক্টিভিটিসটা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ম্যাথে সমানভাবে কার্যকর হয়। ফাইন্যান্সিং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা একটু পড়ি আমি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যোগ বিয়োগের নিয়ম, লং টার্ম লোন এবং ওনার সিকিউরিটির হ্রাস বৃদ্ধি এই খাতে দেখানো হয়। পূর্বে বলা বলা হয়েছে বকেয়া ভিত্তি ব্যতীত, বকেয়া মানে অ্যাক্রুড অ্যাকাউন্টিং হিসাব ব্যতীত ক্যাশের সাথে লায়াবিলিটির সম্পর্ক সহগামী। সহগামী মানে একই একই সম্পর্ক। লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্যাশের সাথে লায়াবিলিটির সম্পর্ক, দায় যত বাড়ে ক্যাশও তত বাড়বে। অর্থাৎ দায় বৃদ্ধি পেলে ক্যাশ ব্যালেন্স বৃদ্ধি পায়, আবার দায় কমে গেলে ক্যাশ ব্যালেন্স কমে যায়। নিচে এই বিষয়গুলি ব্যাখ্যা করা হলো। দায় যদি বাড়ে তাহলে ক্যাশ বাড়ে, দায় যদি কমে তাহলে ক্যাশ কমে। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে মূলত আপনার শেয়ার আর বন্ড নিয়ে আপনার কাজ, সোজা কথা। আরেকটু সোজা করে আরেকটু সিম্পল ওয়েতে যদি বলি, শেয়ার এবং বন্ড নিয়ে আপনার কাজ। এখানে প্রথম কথা বলছে ইস্যু অফ বন্ডস পেয়েবল। ইস্যু অফ বন্ড পেয়েবল, যদি আপনি কোনো বন্ড ইস্যু করেন, বন্ড পেয়েবল ইস্যু দ্বারা বন্ড পেয়েবল বিক্রয়ের মাধ্যমে নগদ গ্রহণকে বোঝায়। আপনি ইস্যু করেছেন বন্ডস পেয়েবল, মানে আপনি নগদ বন্ড ইস্যু করলে তো আপনি কি হবে, টাকা আসবে না যাবে? টাকা আসবে। তাহলে যদি টাকা আসে তাহলে বন্ড ইস্যু অফ বন্ড পেয়েবল যত অ্যামাউন্ট হবে সেটা যোগ করতে হবে। বন্ড পেয়েবল রিডেম্পশন, খুব ইম্পর্টেন্ট কথা, এই রিডেম্পশনটাকে আরো অন্য ওয়ার্ড দিয়ে বলে রিপেইড, পেইড অফ, অ্যাজ পার বন্ড পেয়েবল, তিনটা নামই ডাকতে পারে। যখন বন্ড পেয়েবল রিডাম্পশন করব, তার মানে একটু আগে যে বন্ডটা আমি ইস্যু করেছিলাম সেটা আমি কাস্টমারের কাছ থেকে আবার ফেরত নিয়ে গেছি। মানে ইস্যু অফ বন্ড পেয়েবল কথাটার মানে হচ্ছে আমি বন্ড ইস্যু করেছি, কাস্টমারকে বন্ড দিয়েছি, তার কাছ থেকে টাকা নিয়ে এসি, আমার ক্যাশ বেড়েছে। আর বন্ড রিডাম্পশন মানে হচ্ছে আমি কাস্টমারকে, কাস্টমারের বন্ডটা আমি আবার কিনে নিয়েছি, কাস্টমারকে এবার টাকা দিয়ে দিয়েছি, অর্থাৎ ক্যাশ আমার কাছ থেকে চলে যাবে। সো দুইটা জিনিস, একটা হচ্ছে ইস্যু অফ বন্ড হলে প্লাস হবে অ্যামাউন্ট যতটুকু ইস্যু হবে, বন্ড পেয়েবল রিডাম্পশন রিপেইড অথবা পেইড অফ হলে যতটুকু হবে ততটুকুকে মাইনাস করতে হবে। বন্ডের ব্যাপারটা গেল আগে, এবার আসি স্টক। ইস্যু অফ কমন স্টক অ্যাজ পার ক্যাশ, আমরা যদি কমন স্টক ইস্যু করি শেয়ার, তখন এটাও যোগ হবে, কারণ কমন স্টক ইস্যু করা মানে কাউকে শেয়ার দিলাম, তার অংশ থেকে আমি টাকাটা নিলাম, এই জন্য এটা নেট ইনকামের সাথে যোগ করতে হবে। প্রেফারেন্স শেয়ার রিডাম্পড, রিডাম্পড ওয়ার্ডটা থাকলে মাইনাস, সোজা কথা, রিডাম্প থাকলেই সেটাকে আমি মাইনাস করে দিব। তাহলে বন্ড ইস্যু হলে প্লাস হবে, বন্ড রিডাম্প হলে মাইনাস হবে, কমন স্টক বা শেয়ার ইস্যু হলে প্লাস হবে, শেয়ার রিডাম্প হলে মাইনাস হবে। নেক্সট, ক্যাশ ডিভিডেন্ড পেইড। কাউকে যদি আপনি ক্যাশ ডিভিডেন্ড পেইড করেন, প্রদান করেন, তখন এক্ষেত্রে কি হয়, ক্যাশ ডিভিডেন্ড পেইড, আপনি কাউকে ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ড দিলে আপনার কাছ থেকে টাকা চলে যাবে, মাইনাস করবেন। বন্ড অর শেয়ার ইস্যুড ফর পারচেস অফ এনি অ্যাসেট, আপনি যদি কোনো কারণে বন্ড বা শেয়ার ইস্যু এর মাধ্যমে যদি কোনো সম্পত্তি ক্রয় বা অর্জন করা হয়,
তবে সেটি দ্বারা একটি নন ক্যাশ ট্রানজেকশন বোঝাবে, কারণ এই লেনদেন দ্বারা ব্যবসায়ে ক্যাশ ব্যালেন্সের কোনো পরিবর্তন হয় না। এই লেনদেনের জন্য জার্নাল হবে সাধারণত এইটার জন্য এই ক্ষেত্রে ক্যাশ ব্যালেন্সের কোনো পরিবর্তন হয় না। এই জন্য বন্ড বা শেয়ার ইস্যুড ফর পারচেস অফ এনি ল্যান্ড, এরকম যদি কোনো এন্ট্রি বা এন্ট্রির কথা বলা থাকে, তাহলে সেই অ্যামাউন্টটা ক্যাশের সাথে ইনক্লুড হবে না। আমি বন্ড ইস্যু করছি, বন্ড ইস্যু করে অ্যাসেট কিনছি, টাকা তো আমার ব্যাংকে রাখিনি, আমার দোকানেও রাখিনি, বন্ড ইস্যু করছি, যারা টাকা দিছে সেটা দিয়ে অ্যাসেট মানে পারচেস করে ফেলছি। সো এখানে আসলে নগদ টাকার ইনফ্লো আউটফ্লো হয়নি, এই জন্য এইটাকে সাধারণত এই হিসাবে আনা হয় না। বন্ডকে যদি কমন স্টকে আমি পরিবর্তন করি, বন্ডকে যদি কমন স্টকে পরিণত করি, বন্ডকে মানে বন্ড কনভার্টেড ইনটু কমন স্টক, অর্থাৎ বন্ডটাকে যদি আমি শেয়ারে পরিবর্তন করি, তাহলে কি হবে? আচ্ছা, সবাই কি বন্ড এবং শেয়ারের মধ্যে পার্থক্য বুঝেন? কারো কোনো কনফিউশন আছে এই দুইটা ওয়ার্ডের মধ্যে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বন্ড এন্ড স্টক বা শেয়ার? স্টকের আরেকটা নাম শেয়ার, দুটার মধ্যে পার্থক্য কি সবাই জানেন? জানেন? আমার কি বলতে হবে, বলবো? মানে আমি কি বলবো না সবাই জানেন? জানলে বলবো না আর? সবাই জানেন? ভাইয়া একবার বলেন ভাইয়া। একবার বলবো। আচ্ছা, বন্ড হচ্ছে কোনো একটা কোম্পানির দায়, লাইবিলিটি। আর শেয়ার হচ্ছে কোনো একটা কোম্পানির অংশীদারিত্ব নেওয়া, দায় না, কোম্পানির সেটা দায় না, মানে আপনি কোম্পানির মালিকানা অর্জন করবেন। আর বন্ডের মাধ্যমে আপনি কোম্পানিকে আপনার কাছে ঋণী করবেন। বন্ড একটা ফিক্সড ইন্টারেস্ট বেসিসে কাজ করে, অর্থাৎ আপনি কোনো একটা কোম্পানির বন্ড কিনেছেন 5 লাখ টাকা, তাহলে কোম্পানি আপনাকে এগ্রিমেন্ট করেছে যে প্রতি মাসে আপনাকে 9% করে ইন্টারেস্ট দিবে। সো 9% করে সে আপনাকে ইন্টারেস্ট দিল, ইন্টারেস্ট দেওয়ার পরে আপনি ইন্টারেস্ট পেলেন, কোম্পানির লাভ বা ক্ষতি যাই হোক না কেন আপনি ইন্টারেস্ট পান। এটা হচ্ছে বন্ডের ক্যালকুলেশন। আর শেয়ারের ক্যালকুলেশন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার কিনে কোম্পানির মালিকানা অর্জন করবেন। কোম্পানি যদি ব্যবসা বাণিজ্য করে প্রফিট করতে পারে, তাহলে প্রফিটের একটা নির্দিষ্ট অংশের আপনি ভাগ পাবেন। ফিক্সড না সেটা, কম বা বেশি হতে পারে, বন্ডের চেয়ে কম বেশি হতে পারে, একটা নির্দিষ্ট অংশ আপনি সেখান থেকে ভাগ পাবেন। এইটাকে বলা হয় কমন শেয়ার বা কমন স্টক। আর বন্ড হচ্ছে একটা ফিক্সড ইনকাম, যে ইনকামটা আপনি কোম্পানির কোনো একটা অ্যাসেট কিনে, কোনো একটা অব্লিগেশনস বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনে আপনি কোম্পানিকে দায়ী করে, মানে দায় করে আপনি কোনো জিনিস কিনলে সেটাকে আমরা বলবো বন্ড। বন্ড কনভার্টেড ইনটু কমন স্টক, বন্ডকে যদি শেয়ারের রূপান্তর করা হয়, অনেক ক্ষেত্রে কোম্পানি সিদ্ধান্ত অনুযায়ী বন্ড পেয়াবলের পরিমাণ কমিয়ে শেয়ার মূলধনে রূপান্তর করা হয়। এটিও একটি নন ক্যাশ ট্রানজেকশন, কারণ এখানে তো কোনো ক্যাশ টাকা আসে না, একটা কিনে আরেকটা, একটা বিক্রি করে আরেকটা কিনে ফেলেছি। সো যেহেতু নন ক্যাশ ট্রানজেকশন, এই ট্রানজেকশনটাকেও আমরা কোনো ধরনের ইফেক্ট ক্যাশ ইনফ্লো আউটফ্লোতে দেখাবো না। লস অন বন্ড পেয়েবল রিডাম্পশন অ্যাট এ প্রিমিয়াম বা অধিহারে বন্ড পরিশোধের ক্ষতি, বন্ড পেয়াবেলের সমমূল্য হতে যদি অধিক মূল্যে পরিশোধ করা হয়, তবে উক্ত ক্ষতি নেট ইনকামের সাথে যোগ করতে হবে, নেট ইনকামের সাথে যোগ করতে হবে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে যতটুকু জিনিস মনে করেছি বা পড়েছি, আমরা প্রথমে দেখেছি শেয়ার বা বন্ড যাই হই না কেন, ওটা যদি আমি ইস্যু করি, তাহলে যদি শুধুমাত্র ফ্রেশ ইস্যু করি, তাহলে এটা আমার ক্যাশ বাড়াবে। আমরা বুঝতে পেরেছি সবাই। শেয়ার বা বন্ড যদি রিডেম করি, রিপিট করি, পে আপ করি, তাহলে অ্যামাউন্ট কমে যাবে, আমরা সবাই জানি। শেয়ারের মাধ্যমে যদি অন্য কোনো অ্যাসেট কিনি, অথবা বন্ড দিয়ে যদি শেয়ার করি, অথবা বন্ড দিয়ে যদি অন্য কোনো কিছু করি, মানে একটা অ্যাসেটের কাউন্টারে যদি আরেকটা অ্যাসেট টার্ন ওভার করাই, ট্রানজেকশন করাই, তাহলে সেক্ষেত্রে রিয়েল
ক্যাশের কোনো আউটফ্লো ইনফ্লো হয় না বলে সেই ট্রানজেকশনগুলি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ক্যাশ ডিভিডেন্ড কোনো কোম্পানিকে যদি আমি মুনাফা দিতে চাই, সেটা স্ট্রেট ফরওয়ার্ড আমার কাছ থেকে ক্যাশ আকারে বের হয়ে যায়। দ্যাটস ওয়াই সেটা আমি মাইনাস করব। এখন পর্যন্ত আমি 6টা কথা বলছি: ইস্যু অফ বন্ড, ইস্যু অফ শেয়ার বা কমন স্টক, রিডেম অফ বন্ড, রিডেম অফ কমন স্টক। 4টা। 5 নম্বরে বলেছিলাম যে কোনো কোম্পানির, যে কোনো কোম্পানির একটা অ্যাসেট, বন্ডের বিপরীতে যদি শেয়ার কিনি, শেয়ারের বিপরীতে যদি বন্ড কিনি, শেয়ারের বিপরীতে যদি অন্য কোনো একটা অ্যাসেট কিনি, অন্য কোনো একটা অ্যাসেট বিক্রি করে যদি শেয়ার কিনি অথবা বন্ড কিনি, সব মানে দুইটাই অ্যাসেট, এরকম কম্বিনেশন হলে এই কম্বিনেশনগুলির কোনো কিছুই ক্যাশের হিসেবে আসবে না। তাহলে এই হিসাবগুলি আসবে কোথায়? এই সবগুলি কোনো আমার এটা মানে আমার হয়তো ব্যালেন্স শিটের অ্যাক্টিভিটিতে আমার হয়তো চেঞ্জ করবে, বাট ক্যাশ হিসেবে এটার কোনো ধরনের ইফেক্ট থাকবে না। লাস্ট একটা কথা বলেছে, লস অন বন্ড পেয়েবল রিডাম্পড অ্যাট এ প্রিমিয়াম। অধিক হারে বন্ড পরিশোধের ক্ষতি। আপনি বন্ডের টাকাটা পরিশোধ করতে গেলে বন্ড পেয়েবল সমমূল্য থেকে যদি অতিরিক্ত মূল্যে পরিশোধ করা হয়, তবে উক্ত ক্ষতি নেট ইনকামের সাথে যোগ করতে হবে। বন্ডের, ধরেন আপনার একটা বন্ড কিনেছেন, যে একটা বন্ড কিনেছেন, বন্ড কিনেছে 100 টাকা করে, বন্ড যখন রিডেম করা হয়েছে তখন এটা প্রিমিয়ামে কিনা হয়েছে। দ্যাটস ওয়াই প্রিমিয়ামের পরের অংশটুকু আপনি কোম্পানিকে দিতে হয়েছে, আপনার কোম্পানির কাছ থেকে চলে গেছে। কোম্পানির কাছ থেকে যেহেতু এটা চলে গেছে, কোম্পানি যেহেতু এটা মানে অতটুকু বেনিফিটস আপনার কাছ থেকে পেয়েছে, যেহেতু ওই বেনিফিটসটুকু আপনার কোম্পানির হাতেই থেকে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা এই ক্ষেত্রে ওই অংশটুকুকে নেট ইনকামের সাথে যোগ করব। আমরা ম্যাথে পার্ট 6টা 7টা পার্ট আবার একটু ক্যালকুলেশন করে দেখব। এবার আমরা রেগুলার ম্যাথে আসি। এখানে কি কি ঘটনা ঘটেছে আমরা প্রথমে একটু পড়ে দেখি। আমার ম্যাথে প্রথমে বলেছে যে ডিভিডেন্ড দিয়েছে 1,40,000। ভালো কথা, ডিভিডেন্ড দিলে ক্যাশ চলে যাবে তো আমার কাছ থেকে, আমরা জানি, একটু আগে পড়ে আসছি। সো ডিভিডেন্ড যতটুকু দিয়েছে অতটুকু ক্যাশ আমার কাছ থেকে চলে যাবে, মাইনাস বন্ড পেয়েবল রিডেম। রিডেম করলে কি হয় আমরা জানি, টাকা মানে আপনি ক্যাশ আসবে না চলে যাবে, কি হবে? বন্ড বা শেয়ার যদি রিডেম করি তাহলে কি চলে কম? যাবে, চলে টাকা যাবে, চলে যাবে। চলে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে যে বন্ড পেয়েবল, এখানে 1,00,000 টাকা বন্ড রিডেমশন করা হয়েছে 1,00,000 টাকার। আমার ম্যাথের এখানে বলা আছে যে বন্ড ওয়ার রিডামড অ্যাজ পার, বন্ড ওয়ার রিডামড অ্যাজ পার, বন্ড ছিল কত টাকার? বন্ড ওয়ার রিডাম, বন্ড ছিল, বন্ড পেয়েবল হচ্ছে 3,00,000 টাকা ছিল আগের বছর, এখন হচ্ছে 2,00,000 টাকা। আর এইটাকে বলা হচ্ছে বন্ড রিডেম করা হয়েছে, অর্থাৎ বন্ডটাকে আমরা সেল করে দিয়েছি, অর্থাৎ রিডেম করা মানে হচ্ছে বন্ডটাকে সেল করে দিয়েছি। সো বন্ডের অ্যামাউন্টটাকে এখানে মাইনাস করা হলো। ইস্যু অফ কমন স্টক, কমন স্টক ইস্যু করা হয়েছে। কমন স্টক ইস্যু করলেই শুধু হবে না, কমন স্টক ক্যাশে ইস্যু করছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু ইস্যু করলেই হবে না, কারণ আমরা জানি কমন স্টক যদি অন্য কোনো অ্যাসেটের মাধ্যমে ইস্যু হয়, অন্য কোনো অ্যাসেটের মাধ্যমে ট্রান্সফার হয়, তাহলে সেটা কিন্তু কনসিডারেশনে আসবে না। লুক, 20,000 শেয়ার ওয়ার ইস্যুড বাই ক্যাশ এট পার। এট পার মানে প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, তার মানে 2,00,000 টাকা শেয়ার ইস্যু হয়েছে ক্যাশে। সো চোখ বন্ধ করে এটা আমি এখানে অ্যাড করতে পারবো। ইস্যু অফ কমন স্টক 2,00,000 টাকা অ্যাড করেছি। আর আমার এখানে ফাইন্যান্সিয়াল কোনো অব্লিগেশনস নাই পুরো ম্যাথের, অন্য কোনো জায়গায় কোনো ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস নাই। যেহেতু ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস নাই, সো আমি এটুকুকে যোগ করব। তাহলে এখানে 3,00,000 মাইনাস ছিল, এখানে 3,60,000 প্লাস আছে, এটুকু থেকে 60,000 সেভস আছে। এইটা যোগ বিয়োগ করলে -40,000 হয়, 60,000 থেকে 40,000 বাদ দিলে 20,000 হয়। 20,000-এর সাথে আমি বলছি যে বছর ক্যালকুলেশন করছি তার আগের বছরের ইনিশিয়াল ক্যাশটাকে সেটার সাথে যোগ করতে হবে, 40,000। 40,000-কে আমি এখানে যোগ করেছি, যোগ করার পর 60,000 কারেন্ট ইয়ারের ক্যাশের অ্যামাউন্ট যেটা, সেটা ওই অ্যামাউন্টের সাথে মিলে যাবে, মিলে গেল, ম্যাথ কমপ্লিট।
এটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, দিস ওয়ান ইজ ইনডাইরেক্ট মেথড। এবার আমরা আসছি এই ম্যাথে ডিরেক্ট মেথডে করব। ডিরেক্ট মেথডে আমার খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট। এটা ডিরেক্ট মেথড, এটা ইনডিরেক্ট মেথড করেছি। এ হচ্ছে ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের আর ইনডিরেক্ট মেথডের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে আপনার অ্যাক্টিভিটির যেই কাজটুকু আছে, অর্থাৎ প্রথম কাজটা যেটা অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে যেমন অপারেটিং অ্যাক্টিভিটিস কাজ শুরু করেছিলাম আগের বছরের নেট ইনকাম নিয়ে, এখানে আগের বছরের নেট ইনকাম নিতে হবে না। এখানে আগের বছরের নেট ইনকাম নিতে হবে না। এখানে আমাকে চারটা জিনিস, সাপ্লাই, স্যালারি, ইন্টারেস্ট এক্সপেন্স এবং আদার এক্সপেন্সের খরচগুলিকে অ্যাকুমুলেট করতে হবে। কিভাবে করবো আমরা দেখবো একটু পরে, এটুকু আমরা দেখবো একটু পরে। বাট এখানে নেট ইনকাম দিয়ে শুরু করার কোনো দরকার নাই। নেট ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার, তারপরে ক্যাশ পেইড। আমি সোজা কথা, আপনার প্রতিষ্ঠানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির প্রেক্ষাপটে কোথায় কোথায় ক্যাশ চলে গেছে, কোথায় কোথায় ক্যাশ আসছে, সেগুলির ক্যালকুলেশনটা আপনি এখানে লিখবেন। এখানে নেট ইনকাম থেকে ম্যাথ শুরু করার দরকার নাই, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা বলেছিলাম যে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ রিমেইন চেঞ্জ। দেখেন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিজ এখানে 1 লাখ মাইনাস 2 লাখ, 3 লাখ মাইনাস ছিল। আমার ইনডাইরেক্ট মেথডেও 3 লাখ মাইনাস ছিল। 4, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে 1,40,000 মাইনাস 1 লাখ মাইনাস 2 লাখ প্লাস, 1,40,000 মাইনাস 1 লাখ মাইনাস 2 লাখ প্লাস, হুবহু চেঞ্জ। ইস্যু অফ কমন স্টক এত, রেজাল্ট আসছে এত, নেট ইনক্রিজ ইন ক্যাশ, লাস্টের টুকু অপারেটিং ক্যাশ ব্যালেন্স, আগের বছরের ক্যাশটাকে এখানে শেষেও যোগ করতে হয়। তার মানে আমরা যে ম্যাথ করতে চাচ্ছি ডিরেক্ট মেথডের, ম্যাথ শুধুমাত্র ইনডাইরেক্ট মেথডের সাথে এইটুকু জায়গায় গ্যাপ, আর এতটুকু জায়গা ডিরেক্ট ইনডাইরেক্ট মেথড দুইটাই এক, সেম জিনিস। শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিসটা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ম্যাথের মধ্যে একটু পার্থক্য আছে, সিমস টু বি লিটল বিট ডিফারেন্স। সো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতেও আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। আজকে কমপক্ষে 20 জন আমাকে ফোন দিয়েছে, ভাই অ্যাকাউন্টিং ক্লাসটা কখন হবে, অ্যাকাউন্টিং ক্লাসটা নিচ্ছেন না কেন, আমরা তো পিছাই গেছি। এই আমার ধারণা যারা ফোন করেছেন তাদের মধ্যে কেউ এখানে জয়েন করেনি, মানে আপনাদের এখান থেকে কেউ ফোন দেয় নাই, এতটুকু আমি শিওর। কমপক্ষে 20টা ফোন পেয়েছি আজকে সারাদিনে। সকালে, ভাই সকালে একটা অ্যাকাউন্টিং ক্লাস নেওয়ার কথা ছিল, এটা যে মিস করছেন ভাইয়া, মিস করলে তো আমরা পিছিয়ে যাব। কেউই জয়েন করেনি আজকে বিকেলে, ভাইয়া আপনার কথা কেটে কেটে যাচ্ছে। কেউ জয়েন করেনি, মানে এখন রাতে কেউই জয়েন করেনি। এই শীটটা আমরা আপনাদেরকে আরো 3-4 দিন আগে দিয়ে দিয়েছি। এই শীটের সাথে কেউ যদি রেকর্ডিংটা শুনে ম্যাথটা নিজে, দুইটা ম্যাথ যিনি নিজে প্র্যাকটিস করে, ক্যাশ ইনফ্লো আউটফ্লোর ম্যাথ কারো কোনো সমস্যা থাকার হওয়ার কথা না, হবে না, খুব সিম্পল, হবেই না। ওকে, এবার আসি ডিরেক্ট মেথডের প্রথম পার্টে, অপারেটিং অ্যাক্টিভিটিজের। এখানে আসলে তারা কি করেছে, এখানে 3টা জিনিস করতে হয় কারেন্টলি। আপনার কারেন্ট অ্যাসেটের প্রেক্ষাপটে কোন কোন জায়গায় কারেন্ট অ্যাসেট লাইবিলিটি বেড়েছে কমেছে সেগুলির হিসাবটা এখানে আনবেন। বেড়েছে কমেছে মানে কোনটা আপনার ক্যাশ রিসিভ করেছেন, কোন জায়গায় ক্যাশ চলে গেছে, জাস্ট ওই হিসাবটাকে আপনি এখানে ক্যালকুলেট করবেন। যত জায়গায় ক্যাশ বাড়বে ইনকামের জায়গায় নোট ওয়ানে সেটা অ্যাড করবেন, যত জায়গায় কমবে ক্যাশ পেইডের জায়গায় সেটা ক্যালকুলেশন করবেন। এটার জন্য সামারি আকারে উপরে বলা আছে যে ডিরেক্ট মেথডে আপনি কোনটাকে কিভাবে কি করবেন। অপারেটিং অ্যাক্টিভিটিস লেখেন, দেখেন অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে ইনকাম স্টেটমেন্টের প্রতিটি নগদ আয় ব্যয়ের আইটেমকে পৃথকভাবে দেখাতে হবে এখানে। অর্থাৎ মুনাফা বা রেভিনিউ জাতীয় আয়গুলি থেকে মোট নগদ প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়গুলি থেকে মোট ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে দেখাতে হবে। ডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় কোনো কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লাইবিলিটি প্রদর্শিত হয় না। মুনাফা জাতীয় আয়ের খাতগুলি হচ্ছে, মানে আপনি মুনাফা পান কোন কোন জায়গাগুলি থেকে, ক্যাশ রিসিপ্ট ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিপ্ট ফ্রম লেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড কমিশন। এখানে কিন্তু কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি দিয়ে কাজ করব না। আমার ইনকাম আসবে যে যে জায়গাগুলিকে, সেগুলিকে আমি অ্যাড করবো এখানে, সেগুলিকে আমি হিসাব করবো এখানে। কারেন্ট রিসিপ্ট ফ্রম কাস্টমার, ক্যাশ রিসিপ্ট ফ্রম রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড কমিশন,
ডিভিডেন্ড রিসিপ্ট, যত আয় পাবো সেটা এখানে আসবে। ব্যয়, ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স, ক্যাশ পেইড টু ইন্স্যুরেন্স, যত রকমের ক্যাশ দিব, ক্যাশ পেইড টু ওয়েজেস, ক্যাশ পেইড টু সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ক্যাশ পেইড টু অ্যাডমিনিস্ট্রেটিভ, ক্যাশ পেইড টু ইন্টারেস্ট, ক্যাশ পেইড টু ইনকাম ট্যাক্স। কোনো একটা ক্যাশ যদি আমি ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট রিসিভ, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট আগে পাওনা ঋণ ছিল সেটাকে কমানোর জন্য আমি ক্যাশ দিয়েছি, এটাকে এখানে হিসাবে আনবো কিনা প্রশ্ন। আমি ক্যাশ দিব অ্যাকাউন্ট পেয়েবলটাকে কমানোর জন্য, সেই ক্যাশটা এখানে আনবো কিনা হিসাবে, এই হিসাবে প্রশ্ন। আমাকে এখানে বলার চেষ্টা করেছে যে এই হিসাবগুলিতে, ডিরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিতে শুধুমাত্র আয় এবং ব্যয়জনিত হিসাবগুলিকেই ক্যালকুলেট করা হবে। এখানে অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি জনিত কোনো হিসাবকে ক্যালকুলেশন নেওয়া হবে না। এগুলির কোনো জায়গায় অ্যাসেট এবং লায়াবিলিটির কোনো গন্ধ নাই, সব আয় আর ব্যয় নিয়ে, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। এখানে আমি একটা ট্রানজেকশন বলেছি যে আমার প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট পেয়েবল ছিল গত বছর 10,000 টাকা, মানে আমি ঋণী ছিলাম 10,000 টাকা। এই বছর আমি 3,000 টাকা পরিশোধ করে দিয়েছি। সো এই বছর আমার ঋণ হচ্ছে 7K। তাহলে এই 3,000 টাকা ক্যাশ দেওয়ার কারণে আমার ঋণটা কমে দিয়েছে। এই যে ক্যাশ দিয়েছি আমি, সেইটা কি আমি এই হিসাবে আনবো কিনা প্রশ্ন হচ্ছে আমার এটা। আনবো? আপনারা কি বুঝতে পারছেন? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনারা কি আমার এটা প্রশ্নটা শুনতে আহ, পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলছি যে আমার অ্যাকাউন্ট পেয়েবল ধারে দেনা ছিল 10,000 টাকা, সেখানে আমি 3,000 টাকা পরিশোধ করে দিয়েছি, আমার এখন ধারে দেনা আছে আর 7,000 টাকা। এই যে 3,000 টাকা আমার ক্যাশ চলে গেছে, সেই 3,000 টাকার ক্যাশ তো আমার কাছ থেকে চলে গেছে, সেটা কি আমি ডাইরেক্ট মেথডে কি ক্যালকুলেশন করব কি করব না, হিসাবটা কি আনবো কি আনবো না? না। না ভাইয়া, মনে হয় না। আনবো? আনবো? হিসাবে কি আনবো? যেহেতু আপনার কি রেসপন্স লাইব্রেরিটির সাথে করছেন? জড়িত, আমি শুনতে না, পাচ্ছি না। এটা যেহেতু আসবে না, আসবে লাইব্রেরিটির না। সাথে জড়িত সেহেতু আসবে না। জি, এটা লাইবিলিটির সাথে জড়িত সেহেতু আসবে না। আমার প্রশ্ন হচ্ছে এটাকে আমি এখানে আনবো কিনা, আনবো কিনা? চীনা আসবে জি না, না, আসবে না। আসবে আসবে না। না কেন? একটু লাইবিলিটির সাথে জড়িত এই জন্য আসবে না। রাইট, ভেরি গুড। এটা লাইবিলিটির সাথে জড়িত, দ্যাটস ওয়াই এটাকে আমি এই হিসেবে আনবো না, এটা আমার ইনকাম বা এক্সপেন্সের সাথে জড়িত না। ভেরি গুড। এটাকে কিন্তু আমরা এক জায়গায় নিয়েছিলাম ইনডাইরেক্ট মেথডে, কিন্তু আমরা এটাকে ক্যালকুলেশন করেছিলাম ইনডাইরেক্ট মেথডে, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটির উপর ক্যালকুলেশন করেছিল, তখন কিন্তু আবার এগুলিকে কনসিডার করে নাই। এইটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। ওকে, দেন এবার এগুলি আপনি এগুলি একটু মনে রাখবেন। উল্লেখ্য, ইনকাম স্টেটমেন্টের প্রতীক আয়ের আয়ের সাথে ব্যালেন্স শিটের বকেয়া পেয়েবল বা এগুলি আনা হবে না, এটুকু আপনার মনে রাখতে হবে। মনে রাখার পরে আপনি যখন এখানে নোট দিয়েছে যে এই ম্যাথে আমি কোন কোন জায়গায় আমার আসলে আয় এসছে, সে আয়গুলিকে আমি এখানে, এই যে ক্যাশ রিসিভ করেছি আমি, এগুলো রেভিনিউ ফ্রম সেলস এত ইনক্রিজ হয়েছে, আমার রেভিনিউ ফ্রম সেলস হয়েছে এত, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, আমার যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলটা বেড়েছে, সো অতটুকু আমার আসলে এখানে ক্যাশ হিসেবে যোগ হয়েছে, সেটাকে আমি এখানে ক্যাশ হিসেবে আমার কাছ থেকে চলে গেছে, সেটুকু আমি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। ক্যাশ পেয়েবল টু সাপ্লায়ার, কস্ট অফ গুডস সোল্ড যে অ্যামাউন্ট আছে সেইটা, এবং ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবলটা বেড়েছে যতটুকু অ্যামাউন্ট, ততটুকু অ্যামাউন্টকে আমি মাইনাস করে দিয়েছি। ডিক্রিজ ইন ইনভেন্টরি, যতটুকু ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে ততটুকুকে মাইনাস করে দিয়েছি। ক্যাশ পেমেন্ট টু স্যালারি, স্যালারিতে আমি যতটুকু দিয়েছি সেটা, ক্যাশ পেমেন্ট ফর ইন্টারেস্ট যতটুকু দিয়েছি এটা, ক্যাশ পেমেন্ট অফ আদার এক্সপেন্স যতটুকু অ্যামাউন্ট দিয়েছি ততটুকু অ্যামাউন্ট এখানে ক্যালকুলেশন করেছি। এই টোটাল ক্যালকুলেশন করার পরে আমি ওই যে আগের ওর মতো মেথডের মতো এখানে বসালে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করব,
যোগ বিয়োগ করব, করার পরেই দেখেন 60,000 টাকা ক্যাশ আমার মিলে গেছে। শুরুতে যে 60,000 টাকা নিয়ে আমি ম্যাথটা শুরু করেছিলাম, শেষে 60,000 টাকা এসে আমার সেখানে ম্যাথটা শেষ হয়েছে। এই হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডের ক্যালকুলেশন। শার্প 8টায় আমাদের ক্লাস শেষ হওয়ার কথা, আমরা 8টায় শেষ করেছি। আমার কাজ হচ্ছে দুইটা, আমার কাজ তিনটা। প্রথম কাজ হচ্ছে ক্যাশ ইনফ্লো আউটফ্লোর এই শিটের সাথে এখানে যে দুইটা ব্রড কোয়েশ্চেন আমরা পড়বো, সেই দুইটা কোয়েশ্চেন আমি অ্যাড করে দিব। রেশিও অ্যানালাইসিসের যে চারটা ম্যাথের সলিউশন আমাদের কাছে আছে, সেই দুইটার সাথে দুইটা কোয়েশ্চেন অ্যাড করে দিয়ে একটা শিট দিব, তাহলে দুইটা ম্যাথের শিট আপনাদের যাবে। সাজেশনটা আমি আজকে রেডি করব, কালকে সাজেশনটা নিয়ে কথা বলবো। সাজেশনের পাশাপাশি শর্ট নোটটা নিয়ে কালকে আমরা কথা বলবো। তাহলে কালকে আমি আসলে আমার এন্ড থেকে আমি চারটা শিট আপনাদেরকে দিব। একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো আউটফ্লোর স্টেটমেন্টের ফর্ম, মানে ইয়েটা, আহ, আপনার শিটটা, রেশিও অ্যানালাইসিসের শিটটা, সাজেশনটা, সাজেশন বেসড ডিসকাশন নেক্সট দিন করব। পাশাপাশি শর্ট নোটটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মানে আগামীকালকে সন্ধ্যার সময়। ঠিক আছে? একটু পরে একটু পরে আমাদের এমএফএস ক্লাস হবে, আমরা এমএফএস ক্লাসে একটু সময় জয়েন করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।